প্রিয় দর্শক মণ্ডলী, সাথে আছি, পাশে আছি। আমি নানা বিষয়ে সামাজিক কার্যক্রম নিয়ে কথা বলি, বেশি পারিবারিক বিষয় নিয়ে কথা বলি, মানুষের সমস্যা এবং তার সমাধান তুলে ধরে কথা বলবার চেষ্টা করি। কিন্তু পলিটিক্যাল বিষয়ে আপনারা অনেকেই বলেন আমি কথা বলি না কেন। পলিটিক্যাল বিষয়ে অনেকেই অনেক কথা বলেন, আমি মূলত সে বিষয়ে বলতে চাই না, কারণ সে বিষয়ে বলতে গেলে একটা আগ্রহ বা ইচ্ছার প্রয়োজন হয়। আমার সেই আগ্রহটা একসময় প্রচণ্ড ছিল যে পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমি এতটাই রাজনীতিতে আমার আগ্রহ ছিল যে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখনকার জাতীয় নেতাদের ছবি কেটে কেটে আমি অ্যালবাম বানাতাম। সেই মানুষটি দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমি ব্যাপক পড়াশোনা করতাম, কিন্তু আস্তে আস্তে কালের পরিক্রমায় সেখানে ভালোবাসার জায়গায় ঘৃণা জন্মে গেছে নানা বিষয় নিয়ে। তাই পলিটিক্যাল বিষয়ে কথা বলতে চাই না। তবু অনেকের অনুরোধে আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হলো বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার বিষয়টি নিয়ে আমরা দেশের নানা কর্নার থেকে, নানা মঞ্চ থেকে নানা রকম আবেদন নিবেদন আমরা দেখতে পাচ্ছি। দেশের সুধী সমাজ, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, নানা পেশায়ের মানুষ তারা সেটা করছে। এটি স্বাভাবিক। একটি রাজনৈতিক দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, এখনো মাঠের রাজনীতির বিরোধী দলের নেতা, এটি দাবি করা খুবই স্বাভাবিক। আবার এই দাবি আর অদাবির মধ্যে আমার কিছু বলার আছে, কিছু ভাববার বিষয় আছে। এই যে শুরুতে বলছিলাম, রাজনীতির প্রতি আমার যে মোহ ছিল, আকর্ষণ ছিল, সেটি এখন কেন কাজ করে না, সেখানে কেন তিক্ততা এসে দাঁড়িয়েছে, এইসব নানা বিষয় নিয়ে আপনাদের সাথে আজ একটু খোলামেলা কথা বলতে চাই। আপনারা যদি কেউ আমার বক্তব্যে আমার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মনোক্ষুণ্ণ বা মনোকষ্টের কারণ হয়ে থাকে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই বলতে চাই, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি যে বিষয়গুলো তুলে ধরছি সেটি নিয়ে একটু ভাবা যায় কিনা আপনারা ভাবেন। মনে আছে 2018 সালে জাতীয় নির্বাচন, যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, তখন আমরা দেখলাম যে 20 দলীয় জোটের বাইরে গিয়ে যেটির নামকরণ করা হয়েছিল, আমি যদি ভুল করে না থাকি, জাতীয় ঐক্য ফ্রন্ট। তো এই ঐক্য ফ্রন্টের প্রধান কে হবেন? তো আমরা অনেক জল্পনা কল্পনার পরে দেখলাম যে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান, সাবেক মন্ত্রী এবং গণফ্রম সভাপতি ডক্টর কামাল হোসেন সাহেব সেই জাতীয় ঐক্য ফ্রন্টের প্রধান হলেন। এখনো পর্যন্ত সেই ঐক্য ফ্রন্ট কিন্তু বিলুপ্ত হয়নি, সেটার প্রধান হিসেবে ডক্টর কামাল হোসেন আছেন। এবং এ কথা তো বোকায়ও জানে, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি বাদ দিলে বাকি যে দলগুলো আছে তাদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা কতটুকু, সেটি নির্বাচনের মাপকাঠিতে বা জনমত জরিপে আমরা কার কতটুকু সেটা অনুমান করতে পারি, বলে আর কারো দুঃখ দিতে চাই না। তো সেই ঐক্যফ্রন্টের প্রধান দলটি ছিল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিএনপির সঙ্গে যে 20 দল ছিল সেখানে খুব সুকৌশলে সরকারি দলের পলিটিক্স, যেটা রাজনীতি এটাই হওয়া উচিত, তারা মিছিল দিয়ে দিলেন বা বক্তব্য ছেড়ে দিলেন মার্কেটে। সেখানে জামাত ইসলাম যুদ্ধবিরোধী আছে, সেই যুদ্ধবিরোধী জামাত ইসলামের সঙ্গে ডক্টর কামাল হোসেন কিভাবে সেই ঐক্য ফ্রন্টের সভাপতি হন। তখন আবার তারা কৌশল করে কি করলেন যে 20 দলীয় জোট এবং ঐক্য ফ্রন্ট এক নয়, 20 দলীয় জোট বিএনপি নেতৃত্বে আলাদা আছে, আর এই জাতীয় ঐক্য ফ্রন্ট একটা ভিন্ন, যেখানে জামাত নেই। মানে যে লাউ সেই কোদো, 20 দলীয় জোটে জামাত থাকলো আর ঐক্য ফ্রন্টে জামাত নেই। যাক, এটা নিয়ে আমার বলার বিষয় নয়। বিষয় যেটি সেটি পরে বুঝতে পারবেন। যেভাবেই হোক, একটা হজবরলা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দেখলাম যে জাতীয় ঐক্য ফ্রন্ট সারা দেশে বড় বড় জনসভা, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, রাজশাহী, খুলনা, বাগেরহাট, এই সিলেট, ঢাকা কিংবা চট্টগ্রাম, সেই জনসভাগুলোতে প্রধান অতিথি হিসাবে থাকছেন দেশের একজন মুরব্বী রাজনীতিবিদ, স্বাধীনতা যুদ্ধের পরে সংবিধান রচনায় যার ভূমিকা অনস্বীকার্য, সেই
শ্রদ্ধেয় রাজনীতিবিদ, আইনজ্ঞ, যিনি আন্তর্জাতিক আইন অঙ্গনে ব্যাপক সুখ্যাতি, সেই ডক্টর কামাল হোসেন। কিন্তু আমার যে কথাটি বলার সেটি হলো, ডক্টর কামাল হোসেন সাহেব তখন বেগম খালেদা জিয়া জেলখানায় চলে গেছেন। তিনি কনভিক্টেড হওয়ার কারণে নির্বাচনে অংশও নিতে পারছেন না। কিন্তু এই ঐক্যফ্রন্টের প্রধান যে কর্তা ব্যক্তি যারা ছিলেন, সেখানে দেখলাম আসম আব্দুর রব সেখানে আছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী আছেন। তো এইসব বড় বড় নেতারা যেখানে আছেন, তারা খুব মঞ্চ গরম করে বক্তব্য দিচ্ছেন এবং সকলেই বেগম খালেদা জিয়া, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, তার মুক্তির জন্য প্রত্যেকটি জনসভায় আমরা খুব লক্ষ্য করলাম মানুষ চাইছে, স্লোগান দিচ্ছে বেগম জিয়ার মুক্তি চাই। সেই মঞ্চে যিনি প্রধান, অর্থাৎ একটি জনসভায় যদি ডক্টর কামাল সাহেব এবং সমস্ত নেতারাও যান, 200-500 লোকের বেশি সেখানে লোক হওয়ার কথা না, সেখানে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। আর সেই জোটে এটুকু তিনি খুব ভালো করে বুঝেছেন বা বোঝার কথা যে বিএনপির মতো দল সেখানে এই ঐক্যফ্রন্টে আছে বিধায় এত মানুষ হচ্ছে। এবং রাজনীতিবিদদের কিন্তু প্রাণশক্তি ফিরে আসে জনসভাগুলোতে গিয়ে, যেখানে মানুষের উচ্ছ্বাস, উদ্বেল, আবেগ, অনুভূতি দেখে। তো ডক্টর কামাল সাহেবও বহুদিন হয়েছে গণফোরাম করেছেন, কিন্তু এত বড় বড় জনসভা তিনি তার রাজনৈতিক দল গঠনের পরে কখনোই দেখেছেন বলে আমি মনে হয় না, এবং এত বড় জনসভায় তারা বক্তব্য রেখেছেন বলে আমার মনে হয় না। কিন্তু ঐক্যফ্রন্ট যখন হলো, তখন তারা সেই বিশাল বিশাল জনসমুদ্র পেল। কিন্তু সেখানে মানুষের দাবি কি, তারা চাইছে, তাদের প্রধান লক্ষ্যটা কি, নির্বাচনের চেয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিটি, স্লোগানটি মুখরিত হয়েছিল সেখানে বেশি। কিন্তু আমরা দেখলাম না কোনো জনসভা। যেমন এখানে উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু, আমরা জাতির জনককে তার বক্তব্যের সময় আমরা দেখেছি, যা তার বক্তব্য, আমি এখনো পুরনো বক্তব্যগুলো শোনার চেষ্টা করি ইউটিউবে ঢুকে, তিনি জনগণের পালসে বুঝতেন, তিনি জনগণ কি চাইছেন সেই অনুপাতে বক্তব্য দিতেন। কিছু কিছু বক্তব্যে মানুষের চাওয়া পাওয়া ভিন্নতা থাকতেই পারে, কিন্তু অধিকাংশ বক্তব্যই ছিল যে মানুষে কি চায়, একজন নেতা হিসাবে যেটি বলার। তো ডক্টর কামাল হোসেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেই রাজনীতি করেছেন, অথচ সেই পালসটি বোধহয় তিনি ধরতে পেরেছিলেন কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, আমি নাচতে নামবো কিন্তু ঘোমটা দিয়ে, সেই নাচ কি মানুষ দেখবে? আমি খুব ছোট একটি মানুষ, ক্ষুদ্র একটি মানুষ, এত বড় মানুষ সম্পর্কে আমি মন্তব্য করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগেই বলেছি। তো সেই জনসভাগুলোর একটিতেও জনাব ডক্টর কামাল হোসেন সাহেব কোথাও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তার কণ্ঠ থেকে আমি শুনতে পাইনি, এবং এটি আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি। ইভেন চট্টগ্রামের জনসভায় তিনি যখন গিয়েছিলেন, তখন তার পাশ থেকে গণফোরামের জেনারেল সেক্রেটারি মন্টু সাহেব তার পাশে যখন বলতে, তিনি চরম যে বেগম জিয়ার মুক্তির কথা একবার বলুন, মানুষ এটা শুনতে চাই, কয়েকবার বলার পরে তিনি ব্যাপকভাবে তার উপরে ক্ষিপ্ত হলেন, রাগই দেখালেন একরকম। আমি নিশ্চয়ই ভুল বলছি না, কেউ এটা বলতে পারবেন না। উনি সিলেটে গেলেন, সেখানেও একই অবস্থা। তো আসেন, এবং আপনারা জানেন 2018 সালের নির্বাচনে বিএনপি 6টি আসনে জয় পেলেও জেনারেল সেক্রেটারি জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটি সহ 7টিতে তারা জিতেছিলেন, বা 7টিই হবে। আর গণফ্রমের মতো দল 2টি আসনে জিতে গেল, এবং সবার আগে তারা ঐক্যফ্রন্ট করলো, এক প্ল্যাটফর্মে থাকলো, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের পরে চট করে গিয়ে তারা দুজন শপথ নিয়ে ফেললেন। আপনারা রাজনীতিটা বুঝতে পারছেন? আমি ওই যে মৌলভীবাজারের একজন এবং আর একজন যে ভদ্রলোক আছেন, দুজনের সাথেই আমার পরিচয় আছে। আমি একজনকে মেসেজ করেছিলাম যে আপনি এই যে 2 দিন আগে এত গরম গরম ভাষণ দিলেন, তো আবার শপথ নিতে যাচ্ছেন, পলিটিক্যাল লিডার হিসাবে কোন ধরনের স্ট্যান্ডবাজি? উনি আমার এই সব উত্তর দেন, কিন্তু এইটা দেন নাই। আমি ওনার নামটা বলে ছোট করতে চাচ্ছি না। এখনো সংসদে দেখি তারা বসে আছেন, এবং তারা তো এখন কি থেকে কোথায় চলে গেছেন সেটাও আমরা জানি। এবারে আসুন, এই যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন, এটি আমরা কেউ অস্বীকার করি না, সরকারও সেটা করেন, এবং সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেগুলো মনিটরিংও করা হয়, ওনার কি অবস্থা, কখন কি হচ্ছে না হচ্ছে। তো এটি ভালো কথা। রাষ্ট্র তার নিয়ম অনুযায়ী চলবে, সরকার তার নিয়ম অনুযায়ী চলবে, এবং রাজনীতি তার আপন গতিতেই চলবে। কেউ কৌশলের খেলায় হেরে যাবে, কেউ জিতে যাবে, এটি খুব স্বাভাবিক ব্যাপার। তো সেখানে আমরা অনেক সময় এগুলোকে নিয়ে
রাজনীতির মাঠ গরম করতে পারবো, কিন্তু যুক্তি, তর্ক এবং কৌশলে আপনাকে এগিয়ে যেতে হবে। আমি ওই যে প্রথমে বলেছি রাজনীতির প্রতি আমার খুব আগ্রহ ছিল, কিন্তু রাজনীতির প্রতি আমার ততটাই ঘৃণাবোধ কাজ করে। এখন কেন করে সেটি আমি বলবো না। তো এখন বেগম খালেদা জিয়া যখন এই যে হসপিটালে আছেন, আমি দেখতে পাচ্ছি সমাজের পেশাজীবীরা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, সর্বশ্রেণীর মানুষ বিবৃতি দিচ্ছেন। এবং আমি যদি প্রসঙ্গক্রমে আসি, জাফরুল্লাহ চৌধুরী সাহেব, ডক্টর জাফরুল্লাহ সাহেব, তিনি এই বৃদ্ধ বয়সে ডায়ালাইসিসের রোগী, তিনি কথা বলতে পারেন না, নিঃশ্বাস বন্ধ হয়েছে, তিনিও কিন্তু হুইল চেয়ারে গণ অধিকার পরিষদের ছাত্রদের, নূর হোসেনদেরকে সাথে নিয়ে তিনি মিছিল দিচ্ছেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চায়। সেখানে ডক্টর কামাল হোসেন তো এতটা, জাফরুল্লাহ সাহেবের মতো এতটা ক্লান্ত হয়ে পড়েননি, বয়সের ভারে, তোরা তারও বয়স হয়েছে, ঠিক আছে, তিনি একটি বিবৃতিও এখনো দেননি যে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি দেয়া প্রয়োজন। আমি কি ভুল বললাম? আজও আমি ডক্টর কামাল হোসেন সাহেবের বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটি বিবৃতি দেখেছি। তো উনি তো দিচ্ছেন, তাহলে এই যে জাতীয় ঐক্য ফ্রন্ট নাম যে চিফ উনি এখনো আছেন, উনি তো সেই ঐক্য ফ্রন্টের প্রধান নেত্রী সম্পর্কে একবারও বলছেন না তার মুক্তি দেওয়া হোক। তিনি কিন্তু বলেছেন কিভাবে, যে অত্যন্ত চাপের রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এইরকম একটা শব্দ তিনি প্রয়োগ করে সকল রাজবন্দীকে, সেখানেও কিন্তু খালেদা জিয়াকে মেনশন করেননি। আমরা রাজনীতির মাঠে কি ধরে নিব যে ডক্টর কামাল হোসেন কোনোভাবেই তার সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী যেসব মন্তব্য করেন সেটি শতভাগ সঠিক? আমি আর বাকিগুলো বলতে চাই না। তো সুযোগে অনেকেই সদ্ব্যবহার করবেন, কিন্তু জনগণের পালস বুঝতে না পারলে অনেকেই কিন্তু ব্যাকফুটে চলে যাবেন। এই যে আমরা আজকে এই প্রশ্নটা নিয়ে আমার কথা, যে আমি শুরুতে বলছিলাম রাজনীতিতে আগ্রহ কেন হারিয়ে যায়, তাহলে যিনি যে দলটির বা দল সমূহের জাতীয় ঐক্য ফ্রন্ট একটা বৃহৎ প্ল্যাটফর্ম করলেন, তার চিফ সেই ঐক্য ফ্রন্টের প্রধান নেত্রীর মুক্তি না চেয়ে কি এটি প্রমাণ করছেন যে তিনি সরকার যা সিদ্ধান্ত নিয়েছে বা আইন আদালত যে সিদ্ধান্ত দিয়েছে সেটা সঠিক? তাহলে তিনি আজকে কেন বলছেন সোচ্চার হতে হবে, রাজনীতিতে শুদ্ধিকরণ করতে হবে, সৎ কথা বলতে হবে? এসব কথা বলে লাভটা কি? আপনি নিজেই তো রাজনীতির অন্ধকার এবং আলো নিয়ে খেলছেন। এবং সেজন্যই আমি বুঝতে পারি যে আপনার পাশে সেই মন্টু সাহেবদেরকে, আপনি আরেকজন অ্যাডভোকেট ছিলেন সাংগঠনিক সম্পাদক, তাদেরকে এখন কথা বলতে শুনি না, তারা কিন্তু আপনার দল থেকে পদত্যাগ করেছেন, গণফ্রম থেকে। এবং যে শাহ এএমএস কিবরিয়া সাহেবের বড় ছেলে যিনি আসলেন এবং তিনিও আপনার দলের আহ্বায়ক হলেন, কিন্তু আপনার কাউন্সিল হওয়ার আগে তিনি সেখান থেকে বের হয়ে এখন ওই যে নূরের যে দলটি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক হয়ে গেছেন, তিনিও আর আপনার সঙ্গে থাকেননি। এবং তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আবেদন জানিয়েছেন এবং এভার কেয়ার হসপিটালে দেখতে গিয়েছেন। আমি আপনাদের মুক্তিযুদ্ধের সময় কার কি ভূমিকা ছিল সেটি আমি বলতে চাই না, কিন্তু আমরাও তো, আমাদের বয়সও তো কম হলো না, প্রায় স্বাধীনতা যে যত বছর এই দেশের কাছাকাছি তো আমাদের বয়সও পৌঁছে গেছে। তো আমরা যতদিন বুঝতে শিখেছি, এই বোঝার বয়সে দীর্ঘ সময় তো আমরা সঠিক সিদ্ধান্ত আপনাদের কাছ থেকে পাচ্ছি না। তাহলে আপনাদেরকে এই যে এত এত সম্মান এই জাতি দিচ্ছে, কেউ কেউ বলেই ফেলেন আপনি 72 সালে খুব স্বল্প সময়ে সংবিধান রচনা করে রচয়িতা, কিন্তু না, এই কথাটির মধ্যে একটু আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার নেতৃত্বে যে একটা বিশাল টিম করে দিয়েছিলেন, আমি আপনাকে কোনোভাবে ছোট করছি না। আপনি সাধারণত যার নেতৃত্বে হয় তাকেই বলা হয় যে, যেমন এখন দেশে যত কাজই হোক মাননীয় প্রধানমন্ত্রীর কথাই বলা হবে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এত দূর এসেছেন, বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তার নেতৃত্বে দেশ নারী শিক্ষায় এই অগ্রগতি করেছেন বা খাদ্যের বিনিময়ে কর্মসূচি নিয়েছেন, এটা হবে। প্রধানমন্ত্রীর কথা আসলেই আসবে বড় বড় ফ্লাইওভার, পদ্মা সেতুর মতো অসম্ভবকে সম্ভব করা টানেল, নানা কথা আসবে। তো সেই জন্য আপনি হয়তো ওই টিমের প্রধান ছিলেন দেখে অনেকেই বলেন যে আপনি লিখেছেন বা আপনার কথাটি হয়তো ভাষাগতভাবে আপনার নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছে, সেজন্য আপনার প্রতি রেসপেক্ট জ্ঞাপন করি, কারণ আমিও একজন আইনের ছাত্র ছিলাম। আমি যতটুকু বুঝি যে আপনি আইনের ক্ষেত্রে আপনার সমকক্ষ আইনজীবী আন্তর্জাতিক ক্ষেত্রে খুব কম আছে, এ বিষয়ে আমার কোনো দ্বিধা নেই। আমি কিন্তু পার্সিয়ালিটি করে কথা বলি না কখনো, যার যেটুকু দেবার সেটুকু সম্মান দেওয়া উচিত। তো ওই যে একটা জায়গায় আমি দ্বিধাগ্রস্ত যে আপনি যে দলগুলোকে নিয়ে ঐক্যফ্রন্ট করলেন, জাতীয় ঐক্যফ্রন্ট, সেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেত্রীর মুক্তি কখনো
সরাসরি আপনার ভয়ে যে আমরা পেলাম না কেন? তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তিনি তার মুক্তির জন্য সবাই কথা বলছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তো তার কারো দাবি করার আগেই করোনার শুরুতেই তাকে আইন আদালত যাই হোক নির্বাহী ক্ষমতা দিয়ে তাকে বাড়িতে থেকে চিকিৎসা করবার সুযোগ দিয়েছেন। সেখানে তার আত্মীয় স্বজন, দলীয় লোকজন সবাই দেখা করতে পারছেন। তো দেখা যায় তিনিও ভূমিকা রেখেছেন, কিন্তু আপনি ওই জোটের প্রধান হিসাবে তো একটা বারের জন্য ভূমিকা রাখতে দেখলাম না। আমি কিন্তু কে কোন দল করেন সেটার জন্য একজন সাধারণ নাগরিক হিসাবে আমি শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেনের কাছে এই প্রশ্নটি রাখতে চাই, আপনি যে জোটের প্রধান, সেই জোটের প্রধানতম নেত্রীর বিষয়ে কথা বলেন না কেন? জাতির কাছে প্রশ্ন হলো, আপনি নিজে কি সুযোগটি গ্রহণ করেছেন যে এই বড় দলের নেতা হব? এবং সেখানে ওই জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করার আগে চূড়ান্ত রূপ দেওয়ার সময় জাতীয় নাট্যমঞ্চে সেখানে যে আপনাদের জাতীয় ঐক্য ফ্রন্টের সবাই হাত তুলে সমাবেশ করে দল গঠন করবেন ঐক্যফ্রন্ট, সেখানে কিন্তু আরেকজন শুরু থেকে ঐক্য প্রচেষ্টা যিনি নেতৃত্বে ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি, খুব চমৎকার সুবক্তা ডক্টর এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী সাহেব, তাকে তো আপনার সুকৌশলে সেখান থেকে আউট করে দিলেন। এখন তো আমার মনে হয় আপনি চিফ হওয়ার জন্য যে আপনার ইকুইভ্যালেন্ট একটা লোকই আছেন এবং যার কথার কাছে আপনিও পারেন না তার বক্তব্যের কাছে, যিনি ডক্টর এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী, এবং তাকে যদি রাখা হয় তাহলে হয়তো আপনি চিফ হতে পারবেন না বা কো চেয়ারপারসন হতে হবে দুজনে মিলে, সেজন্য তাকে কিন্তু সুকৌশলে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সেটাও কিন্তু আমি যদি বলি সচেতন রাজনীতিক সমাজ যারা আছেন এখন কিন্তু ওই প্রশ্নটারও উত্তর পেয়ে যাবে। এবং পরিশেষে আমি কথাই বলতে চাইব যে দ্বিচারিতা বা আলো আধারির খেলা, আলো ছায়ার খেলা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় কিছু কথা বলেন, অনেকে পছন্দ করেন কিংবা না করেন, উনি কিন্তু অকাট্য সত্য কথাগুলো মাঝে মাঝে বলে ফেলেন এবং সেটা নিয়ে অনেকে সমালোচনাও করতে পারেন। কিন্তু রাজনীতিবিদরা রাজনৈতিক অঙ্গনে যে অবস্থায় থাকুন না কেন, দিন শেষে তো তিনি একজন মানুষ এবং মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সৎ কথাগুলো সামনে বলে ফেলা। তো আমরা বেগম জিয়াকে যতটা গুরু গম্ভীরভাবে কথাবার্তা বলতে দেখেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন্ধুসুলভ আবার ততটাই মানুষের সাথে মিশে যান এবং তিনি যা মুখে বা মনে আসে সত্যি কথাটা বলে দেন, সবকিছু চেপে রাখেন না অনেক সময়। এবং যদিও সেটা অনেক সময় আপনারা নানাভাবে সমালোচনা করেন, কিন্তু তার আবেগ এবং অনুভূতির জায়গাটিও কিন্তু আমরা যদি একটু ভাবি উত্তর কিন্তু পেয়ে যাব যে তিনি হয়তো আবেগের জায়গা থেকে অনেক সময় কথা বলেন, কিন্তু রাজনীতিক হিসাবে তারা কিন্তু দেশকে নিয়ে ভাবেন প্রত্যেকেই। তো এই যে প্রত্যেকেই দেশকে নিয়ে কথা বলেন, একদল আর একদল সম্পর্কে সমালোচনা করবে, সেটি দলীয় রাজনীতি গণতান্ত্রিক দেশে থাকবেই। কিন্তু আমি বুঝি না যে দলীয় রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপিকে পছন্দ করবে না, বিএনপি আওয়ামী লীগের মতাদর্শ পছন্দ করবে না। পছন্দ করলে তো একটা দল হলেই চলতো, আলাদা আলাদা দল থাকতো না। অন্যান্য পার্টিগুলো তাদের আইডিওলজি এবং ম্যানিফেস্টো ভিন্ন ভিন্ন থাকবে। কিন্তু আমি একটা জায়গায় অবাক হয়ে যাই, ডক্টর কামাল সাহেবের কাছে আমার বিনীত জানতে চাওয়া যে এই যে আপনি যে দলসমূহ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট করলেন, সেখানে সেই দলের শীর্ষ নেত্রীর মুক্তি কিংবা সুচিকিৎসার ব্যাপারে আপনি এখন পর্যন্ত কোনো কথা বলেননি। আপনি আইন অঙ্গনের সেরা আইনজীবীদের সেরা একজন মানুষ, আপনি তো মহামান্য হাইকোর্ট ডিভিশনেও গিয়ে আপিল করতে পারেন, আপনি তো সেখানেও তো বলতে পারেন যে এই ধারায় এইভাবে তিনি মুক্তি পেতে পারেন, আপনি তো সেটাও বলেননি। তাহলে আমরা কি বুঝবো যে আপনি আন্তর্জাতিক এত বড় একজন আইনজ্ঞ, যে ঐক্যফ্রন্টের এখনো আপনি চেয়ারপারসন বা চিফ, সেই ঐক্যফ্রন্টের চিফ নেত্রীর এত বড় বিপদের সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও আপনি সেখানেও অনুপস্থিত। এ থেকে আমরা কি ধরে নিব? বিএনপির ভাইয়েরা কি ধরবে? আওয়ামী লীগের বন্ধুরা কি ভাববে? অন্যান্য দলের স্বজনরা কি ভাববে? এটা তো কোনো জাতীয় রাজনীতিকের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না। যদি আমার ভিডিওটি আপনার নজরে আসে কোনোভাবে, তো বিনয়ের সাথে আপনার কাছে অনুরোধ থাকবে, কেন আপনি এই লোকচুরিটা করলেন? আপনি যদি নির্মোহ রাজনীতিক হতেন তাহলে বলতেন, এবং আপনি যদি এটা জানতেন যে আপনার মুখ থেকে বেগম খালেদা জিয়া বা তার মুক্তির কথা কখনোই বলা সম্ভব হবে না, তাহলে আপনি চিফ হয়েছিলেন কেন? আপনি ঐক্যফ্রন্টের প্রধান কেন হলেন? আমার এই কথাগুলো যদি কোনো পলিটিক্যাল লিডার শুনেন এবং চিন্তা করেন, তাহলে আপনাকে নিয়ে আর একবার ভাববেন এবং আপনার সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী যে মন্তব্যগুলো করেছিলেন, কেন আপনার
জামানত বাজেয়াপ্ত হয়েছিল বা হয়, কেন আপনি জিততে পারেন না? আপনাকে কেন সৎ রাজনীতিক বলে অনেকে মন্তব্য করেন, যে তাহলে কি বাকি রাজনীতিকরা সব অসৎ? যারা ভোট পায় তারা অসৎ? আপনার বেলায় যারা বলেন উনি একজন সৎ রাজনীতিবিদ, এই জন্য 5টা ভোট বা 500 ভোট পান না, তাহলে সবাই কি খারাপ? আমার কিন্তু নানা প্রশ্ন আপনাদের কাছে। আপনি কেন ভোট পান না, কেন আপনার জামানত বাজেয়াপ্ত হয়, সে বিষয়ে কথা বলার রাইটস আমার নেই। তবে এই দেশের একজন ভোটার হিসাবে কিন্তু সেটা আমি জিজ্ঞেস করতেই পারি, কিন্তু আমি আপনার মতো একজন এত বড় মানুষের কাছে সেই ধৃষ্টতা আমি দেখাবো না। কিন্তু আমার মনে ওই ঘুরে ফিরে একটি প্রশ্ন, আপনি যে ঐক্যফ্রন্টের প্রধান হলেন, সেই ঐক্যফ্রন্টের প্রধান নেত্রীর মুক্তি নিয়ে কথা বলেন না। আবার আপনি কোনো সাধারণ লিডার নন, একজন সেরা আইনজীবী। হাইকোর্টে গিয়ে আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা লন্ডন থেকে তারেক রহমান সাহেব আপনাকে কিন্তু অনেকবার রিকোয়েস্ট করেছেন, আপনি কিন্তু তাও জানি। এরপরেও তারা এই ঐক্যফ্রন্টের প্রধান আপনাকে করেছেন। তো আমি মনে করব তারা আপনাকে সম্মান দেখাতে কোথাও কার্পণ্য করেছে বলে মনে হয় না। কিন্তু আপনার কথা অনুযায়ী যে আওয়ামী লীগ বিএনপি কখনো এক মঞ্চে বসে না, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আপনার কারণে বিএনপি সব লিডাররা গণভবনে গিয়ে মিটিং করেছেন নির্বাচনের আগে, একটি জাতীয় নির্বাচনে যাবার জন্য, পরিবেশ ঠিক করবার জন্য, এক টেবিলে বসে খাওয়া দাওয়া করতে আমরা দেখেছি। কিন্তু আপনি তাদেরকে কি দিলেন? আমরা রাজনীতিতে নতুন প্রজন্ম বা তরুণরা, আমিও অনুরোধ করব মেধাবীদের আসতে, কিন্তু এই মেধাবীরা কার কাছ থেকে শিখবে, কি দেখবে? আমার কিন্তু অনেক প্রশ্ন রয়ে যায়। মাননীয় নেতা, আমি জানতে চাই, একটা মানুষ যদি সত্যিই কনভিক্টেড প্রকৃতভাবে হয়ে থাকেন, তারপরেও কিন্তু আইনের বিভিন্ন ধারা উপধারার মধ্য দিয়ে আপনার মতো একজন সুদক্ষ আইনজীবী হাইকোর্টে যে দাঁড়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে, আমার তো মনে হয় হাইকোর্টও দ্বিধাগ্রস্ত হবেন না। আইনি ব্যাখ্যা শুনতে চাই কোর্ট। মাননীয় লিডার, আমার এই প্রশ্নটি আপনার কাছে, মাননীয় লিডার, আপনার কাছে বিনীত অনুরোধ, এই প্রশ্নগুলোর উত্তর যদি কোনোদিন আপনার কাছ থেকে পেতাম, আপনি যদি আমাকে কখনো আপনার চেম্বারে কিংবা বাসায় ডাকেন যে কামরুল এসো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, আমি অবশ্যই সানন্দ চিত্তে আপনার কাছে যাব। কারণ আপনারা এই দেশের সম্পদ, আপনারা এই দেশের বড় বড় নেতা, আইনজীবী, আপনি এই সংবিধান রচয়িতা কমিটির প্রধান। আপনার কাছ থেকে এই আলো আধার খেলাটি রয়ে যাবে, আমি মেনে নিতে পারি। একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে এই দেশে আপনার নিশ্চয়ই অনেক অবদান আছে, কিন্তু আপনার সম্পর্কে অনেক কথা শুনি। কিন্তু বিগত 30 বছর যাবত আমি আপনার উপরে অনেক কার্যক্রম দেখেছি। আপনি ছোট ছোট করে কথা বলেন, কিন্তু আপনি জনগণকে সৎ রাজনীতিবিদ, সৎ নেতৃত্বের নানা কথা বলেন, কিন্তু এই সততার জায়গাটি কিন্তু আমার প্রশ্ন রয়ে যাচ্ছে। আমরা যে বারবার মানুষকে সৎ হতে বলি, ভালো হতে বলি, কিন্তু মানুষ কেন সৎ হয় না, কেন ভালো হয় না? আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনার কাছ থেকে সেই উদারতা, সততা আমরা কি হোঁচট খেলাম? যে আপনাকে আবারও বলছি, যে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান হলেন আপনি, আপনাকে চেয়ারপারসন করা হলো, অথচ সেই জোটের প্রধান নেত্রী তিনি ধুকে ধুকে মরছেন জেলখানাতে। আপনি আপনার মুখ দিয়ে একটি বারেও অনেক রাজনৈতিক লিডারের পীড়াপিড়ির পরেও আপনি বললেন না। ইভেন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুশয্যায়ও আপনি একটিও বিবৃতি দেননি। আমি আশ্চর্য হয়ে যাই। তাহলে আপনি যে দশকের পর দশক সৎ রাজনীতিকের কথা বলছেন, সেই সৎ রাজনীতিক আসলে কেন পাওয়া যাচ্ছে না? আমি যদি প্রশ্ন করি, সবাই যদি আমাকে এখন বলেন যে ওনাকেই প্রশ্ন করেন, উনি তো বলেন নাই তার প্রধান নেত্রীর মুক্তির ব্যাপারে, তাহলে ওনার সততাটা কোথায় গেছে? আমি তো আপনার পক্ষে একটি কথাও বলতে পারবো না। কাজেই আপনার কাছ থেকে বিনীত অনুরোধ, আপনি বিষয়টি ক্লিয়ার করুন। আপনার পাশে ডান বামে সেই দুইজন, মন্টু সাহেব এবং সাংগঠনিক সম্পাদক যিনি ছিলেন অ্যাডভোকেট সাহেব, সেই দুজন খুব বক্তব্য দিতেন, খুব গঠনমূলক কথা বলতেন, তাদের পোড় খাওয়া রাজনীতি, তারাও কিন্তু আপনার পাশে আর নেই। রেজা কিবরিয়া সাহেব আসলেন, তিনিও কিন্তু চলে গেছেন। কাজেই আমরা বলবো, শস্যের ভিতরে ভূত না ভূতের ভেতরে শস্যে, এটি আমাদের নতুন প্রজন্ম কিন্তু দেখবে। জাতি কিন্তু কাউকে কোনোদিন ক্ষমা করবে না। ইতিহাস যে যেভাবেই লিখুন, সত্য ইতিহাস ঠিকই একদিন বের হবে। ধন্যবাদ।